ভারতবর্ষের ওপর তারা অত্যাচার আনবার চেষ্টা করছে এবং হিন্দু পপুলেশনকে কমাবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। কি মনে হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালি ছড়িয়ে রয়েছে, হিন্দু ছড়িয়ে রয়েছে, সেখানে হিন্দুদের উপর এই অত্যাচার, ডিপ স্টেট কেন? এটা কি কারণ, কি ব্যাখ্যা হবে? অ্যাকচুয়ালি কিন্তু আপনি একটু দেখবেন, যখন মাছ ধরা হয় বড় মাছকে ধরার জন্য ছোট মাছকে ছাড়াইতে ফেলা হয়। বাংলাদেশ কিন্তু শেষ, ওটা একটা ছোট মাছ, ওকে বড় বড় স্টেটগুলো ফেলেছে মাটি ভারতকে খাওয়ার জন্য। ভারত এই টাইপে পা দেবে না, কিন্তু বাংলাদেশ আগামী দিনে আফগানিস্তান পাকিস্তান হতে যাচ্ছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র, ওখানে কিছু হলে আমাদের এখানে প্রভাব পড়বেই। এবং হিন্দুদের উপর যে অত্যাচার, এটা কিন্তু ওদের শিক্ষা কিন্তু আজকে না, 47 সাল থেকে এই শিক্ষাটা নিয়ে এসছে। ওই জন্য তোরা পাকিস্তানে গেছিল, পূর্ব পাকিস্তানে, পরে ভাষাগত সমস্যার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু একটা রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে না? একজন সনাতনী হিন্দু সন্ন্যাসীকে আটকে রাখবে দিনের পর দিন, আইনজীবী দাঁড়াতে পারবে না, একটা তো রাষ্ট্রের দায়িত্ব থাকবে। সে রাষ্ট্রের তো দায়িত্ব থাকবে না? যেন ওখানে দেখুন মৌলবাদী তালিবানি সরকার চলছে, ওখানে কোনো সরকার নেই তো, ওখানকার প্রধানমন্ত্রী কি এখনো মানুষ ঠিক করতে উঠতে পারেনি। তো ওখানে এখন যেভাবে চলছে, হিন্দুরা সত্যি অত্যাচারিত। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যারা আমরা সনাতনী হিন্দুরা আছি, আমাদেরকে রাস্তায় নেবে আরো বড় আন্দোলন করতে হবে, যাতে ওদের উপর একটা প্রেশার করতে হবে, যাতে আমাদের ওখানকার হিন্দু ভাই বোনের মা বাবাদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করার জন্য। আপনারা শহরের মানুষ ভারতের কি স্ট্যান্ড চাইছেন? এ রাজ্যের বা এ দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা কি স্ট্যান্ড নেওয়া উচিত বাংলাদেশকে এই মুহূর্তে? এখন দেখুন, এটা ধীরে চলো নীতিতেই আমার মনে হচ্ছে কেন্দ্র সরকার চলছে, কারণ এর পিছে বড় একটা চক্রান্ত আছে। আমরা ডোনাল্ড লুর কথা অস্বীকার করা যাবে না। এই চক্রান্তের ক্ষেত্রে ডোনাল্ড লু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। উনি কিন্তু বিখ্যাত হচ্ছে গদিচ্যুত বিভিন্ন দেশের সরকারকে গদিচ্যুত করার জন্য বিখ্যাত। তো ডোনাল্ড লুর একটা বড় হাত রয়েছে যদ্দূর মনে হচ্ছে, কারণ বিরোধী দলের সঙ্গে বাংলাদেশে গিয়ে ডোনাল্ড লু মিটিং করেছেন। তারপরেই কিন্তু এই রকম ডিপ স্টেটের খেলাটা শুরু হয়েছে। চিন্ময় কৃষ্ণবাবু ছাড়া পাবে কি মনে করছেন এই দেশে বসে? চিন্ময় কৃষ্ণবাবু অতি অবশ্যই ছাড়া পাবে, এবং যদি ওনারা সুস্থ মস্তিষ্কের লোক হয়ে থাকেন, যারা এখন দেশ চালাচ্ছে, যত তাড়াতাড়ি চিন্ময়বাবুকে মুক্তি দেবেন তত তাড়াতাড়ি ওনাদের সম্ভব। আইনজীবীরা দাঁড়াতে পারছে না। আইনজীবীরা দাঁড়াতে পারছে না, তার কারণে যে বিচার ব্যবস্থা, বিচারপতি স্বয়ং তারা জামাতের একটা অংশ, তারাও কিন্তু জামাতপন্থী মানসিকতার মধ্যে আছে। একদম ঘটনা, যারা আজকে লয়ার আছে, যারা ওখানে বার অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে, সংখ্যালঘু যারা প্রগতিশীল যারা মুসলিম, তাদেরও সরিয়ে দিয়েছে। বিচার ব্যবস্থা আছে জামাতের কবজায় চলে গেছে। আমার তো এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত, কারণ ভারতবর্ষের আন্তর্জাতিক আদালতের কি ভূমিকা থাকা উচিত এখানে? অবশ্যই থাকবে। যখন অ্যাডভোকেটরা দাঁড়িয়ে বলে অন্য কোনো অ্যাডভোকেট দাঁড়াতে দেবো না, গণপিটুনি করবো, সেখানে তো ল বলে কিছু নেই। আমাদের এখানে রাত্রি 12টার সময় ফাঁসির আসামি তার জন্য বিচার হয়, সুপ্রিম কোর্ট খোলা হয়, আর সেখানে দাঁড়িয়ে থেকে দিনের বেলায় একজন মানে বিচার অভিযুক্ত তাকে হচ্ছে বলছে দাঁড়াতে দেবো না, গণপিটুনি দেবো। একজন অত সিনিয়র অ্যাডভোকেট, তাকে ভেতরে মারা হচ্ছে, বিচারপতিকে বলছে শুনলে আপনাকে মারবো। ওটা ভয়ের বার্তা করো না, যখন আইন বলে কিছু নেই। আর যে ভদ্রলোক ওখানে ক্ষমতায় আছে, ও দুদিন পর বাংলাদেশ থেকে পালাবে, বাংলাদেশকে শেষ করে দিয়ে, আর ভারতকে খোঁচা মারছে, হিন্দু শূন্য রাষ্ট্র করার পরিকল্পনা নিচ্ছে। জামাতের রাজত্ব চলছে, আর কিচ্ছু চলছে না ওখানে। এদেশে এত শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব না? যেখানে দেখুন আজকে আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের এই যে ওদের যে যারা শরণার্থীরা এসছে, প্রায় দেখুন আমাদের 23টা জেলার মধ্যে 13টা জেলায় প্রায় আমাদের কি বলে সংখ্যালঘুর সংখ্যাতে ভরে গেছে। তো সেই জায়গাটা আপনি যদি দেখেন যে ভারতের কাছে এতগুলো শরণার্থী, যারা ওখানে সংখ্যাগরু তারাই এসছে, রাদার দেন হিন্দুরা খুব কম এসছে। কিন্তু আজকে যারা ওখান থেকে 22% থেকে 7% তারাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের পিঠ থেকে গেছে ওখানে। আজকে যে আপনি এক্ষুনি প্রশ্নটা করলেন যে চিন্ময় স্বামীকে কি ছাড়া হবে, আমার তো মনে হচ্ছে এখন এই যে পরিস্থিতি চলছে, ওখানে কোনো গভর্নমেন্ট নেই, সেই দিক থেকে দেখা গেলে আমাদের মনে হয় যে আমরা যে কি বলে ওনাকে তো ছাড়ার যে সম্ভাবনাটা এখনো আন্তর্জাতিক লেভেলে সেই রকম কিছু হয়নি। আর আমাদের এখানে যারা বুদ্ধিজীবীরা তারাও চুপ আছে, তারা কোনো প্রশ্নই তুলছে না। যারা আজকে প্যালেস্তাইন নিয়ে কথা বলেছিল, যারা আজকে কি বলে আমাদের সব কটা বিষয় নিয়ে কথা বলেছিল, সেসব শীতলকুচি নিয়ে হোক, অনিতা গুহ নিয়ে হোক, কিন্তু আজকে সেই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান একটা বড় প্রবলেম, রোজগার একটা বড় প্রবলেম। এত শরণার্থী যদি এদেশে এসে পৌঁছায়, মূলত পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার সংখ্যাটা অনেক বেশি, এরপর ত্রিপুরা আছে, আসাম আছে, রোজগার নেই, একটা রুটি অর্ধেক খাওয়া সম্ভব? দেখুন, আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলেই দিয়েছেন যে ধর্মের উপরে অত্যাচার হলে তাদের শরণার্থী হিসেবে এখানে এদেশে আশ্রয় দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে।
বিকল্প অনেক কর্মসংস্থান উনি করেছেন। আমি এই বলছি না যে বাংলাদেশের সকল হিন্দু এই দেশে আশ্রয় নিয়ে এদেশের রুটিতে ভাগ বসাক বা কিছু, কিন্তু নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিছু ভাববেন এই বিষয়ে। কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা না আসাম, যদি সত্যি শরণার্থীদের আসতে হয় আশ্রয়স্থল কোথায় হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একমাত্র ভালো স্থান আছে, কিন্তু এই রাজ্যে ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ পাকিস্তান থেকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটের রাজনীতিতে, আমার মনে হচ্ছে খুব ভয়াবহ দিন আসছে পশ্চিমবঙ্গের মানুষের উপরে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যারা সনাতন ধর্মীরা আছে তারা যদি চিন্তা ভাবনা না করে এখন থেকে, আগামী দিন কিন্তু বাংলাদেশের মতন বিপদ হিন্দুদের উপরও আসবে। এরা ছোট ছোট করে প্রতিক্রিয়া নেব, সনাতনী হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসেছে। একদম এটাই উপযুক্ত সময়। একদম একাত্তা হওয়া। একদম কেউ কারো হবে, দুধ ছাড়বো না। বাধ্য হবে। ওনারা ওখানে রয়েছে, ওখানে যুদ্ধ করে ওখানেই থাকুক, কেননা কাল যদি ভারতেরটা হয়। নিচে আসতে হবে, জয় শ্রীরাম ধ্বনির নিচে সব হিন্দুকে আসতে হবে। অবশ্যই সময় আছে এবং আমরা তার জন্য তৈরি। বলে তাহলে আমাদেরকে সব জায়গাতে একাট্টা হওয়ার সময় এসেছে হিন্দুদের। সারা বিশ্বের হিন্দুদের এক হওয়ার সময় এসে গেছে। কি বলবেন? একটাই কথা বলবো যে হিন্দুরা এক হও, আজকে আমাদের যদি এক না হই আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো না। হিন্দুরা এক হতে পারবে? এক হতে হবে, পারবে না, হতে হবে, সেই সময় এখন এসে গেছে। কি সম্ভব হিন্দুরা একাট্টা হওয়া? হ্যাঁ, আমাদের মন মানসিকতা এমন জায়গায় এখন পৌঁছে গেছে যে আমরা সকলেই এক হব সনাতনীরা, এ বিষয়ে নিশ্চিত। একাট্টা হয়ে বাংলাদেশের এই অবিচার, এই অনাচার, বাংলাদেশের অত্যাচার আটকানো সম্ভব? একদম, নাহলে 24 থেকে 7 হয়েছে এখানে, যত এখানে বাড়বেন এখানে হয়তো 70 থেকে কালকে 50 হয়ে যাবে, তিরঙ্গার পতাকাটা উল্টে যাবে, গেরুয়াটা নিচে চলে যাবে, সবুজটা উপরে হয়ে যাবে। এটা একদম সত্যি ঘটনা। তাই এখন এক না থাকলে কাটবেন, এছাড়া কোনো হিন্দুদের একাট্টা হওয়ার টাইম এসেছে। হ্যাঁ, এখন সারা পৃথিবীময় আমাদের হিন্দুদের একাট্টা হওয়ার মানে করতেই হবে। কেন কি প্রত্যেকটা সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে আমরা হিন্দুরা, আমাদের এই গভর্নমেন্ট হিন্দুদেরই নিয়ে এসছে ছেলে মেয়েদের কিংবা পর্যটকদের কিংবা ওখানকার লোকেদের। সেই জন্য সবাইকে আহ্বান করি যে যেন আমরা যেন একাট্টা হয়ে হিন্দুদের যেন এখানকার পুরো বিশ্বে যেন হিন্দুর একটা স্থাপন যেন হয়, সেখানে কোনো হিন্দু পরিবারকে যেন লাঞ্ছিত না হতে হয় কোনো দেশেই। সেই জন্য আমাদেরকে সবাইকে একাট্টা হতে হবে। 45, 47, 24 হিন্দুদের সংখ্যা বাংলাদেশে কমছে। একাট্টা হলে কি এই লড়াই আরো শক্তিশালী হতো? অবভিয়াসলি না, কেন শক্তিশালী হবে না? আর এবং এখন এমন সময় এসে গেছে হিন্দুদের একাট্টা না হওয়া ছাড়া কোনো উপায় নেই না। কাজেই ওখানে একাট্টা হতেই হবে এবং হচ্ছেও, ধীরে ধীরে হচ্ছেও। যে আজকে 7% নিয়ে এখন লড়ে যাচ্ছে বাংলাদেশে, তারা কিন্তু আর পিছিয়ে যাচ্ছে না। এবার তারা ব্যাক লড়াই বড়ই হয়ে গেছে। হিন্দুদের এখন মরিয়া হয়ে উঠতে হবে। ঘুমিয়ে আছে এখন তারা জাগুন। আমরা বারবার বলছি আপনারা জেগে উঠুন। আপনারা যতদিন না জাগবেন এই সমস্যার সমাধান হবে না। কোনোভাবেই আর 71 হতে দিতে পারবো না। 71 সম্ভব নয়, আর ফিরবে না। সবাইকে ছাড় দিতে হবে, ওরা ভূমিপুত্র। হিন্দুরা একটাই কথা, জাতপাত করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই, এক সুরে চলো, এক স্বরে চলো। ধ্বনি একটাই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় অর্থাৎ সকালবেলা দমদমের যে হাওয়া আমরা দেখছি তাতে সাধারণ মানুষ তারা বলছেন যে এবার হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসছে। যেভাবে সনাতনীদের ওপর অত্যাচার চলছে, যেভাবে বাংলাদেশে সনাতনীদের মারধর করা হচ্ছে, প্রত্যেকটা দিন সেখানে হিন্দুদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এরপর আর চুপ করে বসে থাকার সময় নেই। এবার সরাসরি হিন্দুদের একাট্টা হতে হবে এবং গোটা বিশ্বের কাছে বুঝিয়ে দিতে হবে যে হিন্দুরা যদি একাট্টা হয় তাহলে কোনো রাষ্ট্র বা কোনো দেশ বা কোনো সরকার এভাবে একটা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু এভাবে নির্মম অত্যাচার করা কোনোভাবেই সম্ভব নয়। স্বাভাবিকভাবে হাওয়া কেমন নিয়ে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা যাচ্ছেন। আজকে যেমন আমি দমদম ইস্ট মল রোড থেকে ছিলাম, এখানকার সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, এখানকার স্থায়ী বাসিন্দারা বলছেন যে হ্যাঁ, এবার সময় এসছে একাট্টা হওয়ার, এবার সময় এসছে লড়ে নেওয়ার, এবার সময় এসছে অধিকার নেওয়ার। যে হিন্দুদের এই মুহূর্তে পরিসংখ্যান বাংলাদেশে ক্রমশ কমছে, যেভাবে 71-এর ঘটনা ঘটেছিল, যেভাবে খালি হাতে সকলকে ফিরতে হয়েছিল, জমি জায়গা পৈতৃক ভিটে ছেড়ে আসতে হয়েছিল, এবার সেই 2024-এ দাঁড়িয়ে সেই একইভাবে একই সম্ভাবনা দেখছেন স্থানীয় মানুষ, স্থানীয় লোকজন। তারাও বলছেন যে এবারও কিন্তু সেই 71-এর মতন ঘটনা হবে, কিন্তু 71-কে আটকানো সম্ভব যদি রাষ্ট্র ঠিক থাকে, যদি হিন্দুরা আরো সংঘবদ্ধ হয়। স্বাভাবিকভাবে এই হাওয়া বদলের প্রতিক্রিয়া নেওয়ার একটাই উদ্দেশ্য, মানুষ কি চাইছেন। রিপাবলিক বাংলা প্রতিদিন প্রতি মুহূর্তে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছেন। নিঃসন্দেহে এই হাওয়া বদল নিয়ে আগামীকাল আবার আমরা আসবো শহর কলকাতার কোনো না জায়গা থেকে। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।